টাকা ছিনতাই করতেই নারায়ণগঞ্জে নিয়ে হত্যা করা হয় দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানকে। ধারণা পুলিশের, ঘটনাস্থলে মিলল মোবাইল ফোন। সে যে এই টাকাটা তুলবে এটা হয়তো কেউ পূর্ব থেকে জেনে থাকতে পারে। টাকাটা নেয়ার জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে। মাথা ও গলায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয়। তার মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং তাকে যে তার শরীরে বিশেষ করে মুখে, গালে, গলার নিচে শ্বাসরোধ করলে যে চিহ্নগুলো পাওয়া যায় সেই রকম। দৃক গ্যালারিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে দাফন। ওর মতো সরল সহজ মানুষ আমি ঢাকা শহরে দেখি নাই। এখন ওর মতো একটা মানুষকে এরকম একটা ঘটনা হবে এটা আসলে মেনে নেওয়াই যায় না। রাস্তায় বের হলে আমরা বাসায় ফিরে যেতে পারবো কিনা এটা আসলে কেউ নিশ্চয়তা নেই। সবগুলো বিচার চাই, শুধু আমার ভাইকে না, সব মানুষের হত্যা বিচার চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি রামিম হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন। পহেলা বৈশাখে বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজানো যাবে না ভুভুজেলা। মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী, হাইকোর্টের রায়। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিয়েছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। এবং কলকাতায় ওয়ার্ল্ড টি-20 ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 156 রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। নারীদের আসরে ট্রফি জিতল ক্যারিবীয়রা। টাকা ছিনতাই করতেই নারায়ণগঞ্জে নিয়ে হত্যা করা হয় দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামকে, এমনটাই ধারণা করছে পুলিশ। সকালে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে ইরফানুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে ময়না তদন্তকারী চিকিৎসক। শনিবার বেলা 11:15টার দিকে ধানমন্ডির আটে ডাচ বাংলা ব্যাংক থেকে প্রায় 3 লাখ টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন ইরফানুল। ওই দিন বিকেলে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমে খবর পেয়ে রোববার সকালে ইরফানের বড় ভাই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ইরফানের লাশ শনাক্ত করেন। দেখি 5-6 জন লোক এখানে খাড়া, তা আমরা মনে করলাম যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, সবসময় অ্যাক্সিডেন্ট তো হয়। তার বস্তা ফালা একটু আগায় গেলাম, কিরে এত লোক খেয়ে এখানে যা দেখি লাশ। এদিকে ময়না তদন্তের পর চিকিৎসক জানান ইরফানকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে তার মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং তাকে যে তার শরীরে বিশেষ করে মুখে, গালে, গলার নিচে শ্বাসরোধ করলে যে চিহ্নগুলো পাওয়া যায় সেই রকম। তো প্রথমত তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এরপরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এদিকে ইরফানের হত্যাকারীদের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে ইরফানের কাছে থাকা 3 লাখ টাকা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এখন পর্যন্ত আমরা যেটা মনে করতেছি যে সে যে এই টাকাটা তুলবে এটা হয়তো কেউ পূর্ব থেকে জেনে থাকতে পারে এবং টাকাটা তোলার পরে এই টাকাটা নেয়ার জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এটা ধারণা করতেছি। রোববার বিকেলে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, তবে মোবাইল ফোনটি ইরফানের কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও কর্মস্থলের সহকর্মীদের মাঝে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 দফা জানাজা শেষে ইরফানুল ইসলামের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে সন্ধ্যার দিকে ইরফানুল ইসলামের লাশ ধানমন্ডির দৃক গ্যালারিতে নেওয়া হয়। সেখানে ইরফানের সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে দৃক গ্যালারির সামনে প্রথম জানাজা শেষে ইরফানুলের লাশ বনানীতে আত্মীয়দের বাসায় নেওয়া হয়। সেখানে আরেক দফা শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্বজন ও বন্ধুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আজ কারো জীবনেরই নিরাপত্তা নেই।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন তারা। খুবই বিশ্বস্ত এবং খুবই সজ্জন মানুষ ছিলেন। খুবই চিন্তার বিষয়, এটা একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নির্দেশ করে। জলজন্ত একটা মানুষ দিন দুপুরে হাওয়া হয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সবগুলো বিচার চাই, শুধু আমার ভাই কেন, সব মানুষের হত্যা বিচার চাই, যারা এভাবে মারা যাচ্ছে শীতগাইদের হাতে, সবাই হত্যা বিচার আমি সবাই চাচ্ছে। আমাদের পুরো সমাজ কাঠামোতে আমরা যে আমাদের মাথায় যে অপরাধবোধ বা অপরাধ করার যে প্রবণতা বাড়ছে, এটা তার একটা ঘটনা। ব্যাংকের থেকে টাকা নিয়ে বের হয়েছে, এটা একটা ছিনতাই, কিডন্যাপ এবং মার্ডার একটা ঘটনা। এটার বিচার হবে না, এটাই সবচেয়ে কষ্ট লাগতেছে যে এরকম একটা ব্যাপার। আর ওর মতো একটা মানুষের এরকম হয়, এটা মেনে নেওয়া যায় না আসলে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয়েছে। আগামী 7 এপ্রিলের মধ্যে তনু হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা। রাজধানীতে গণজাগরণ মঞ্চ ও অন্য সংগঠনের পক্ষ থেকেও অবিলম্বে তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলনে অবিলম্বে তনু হত্যার বিচার দাবি করে কর্মসূচি ঘোষণা করা হয়। যদি আগামী 7 তারিখের মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হয় এবং ইতিমধ্যে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেও বিচারের আওতায় আনা না হয়, আমরা আগামী 7 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। গত বুধবার ঘোষণা করা কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। তনুর হত্যাকারীরা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। ধর্মঘটে আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছি। ঘরে বসে না থেকে রাস্তায় নামা উচিত, রাজপথে নামা উচিত, মাঠে নেমে জনগণের ভিতরে এই দাবিটি ছড়িয়ে দেওয়া উচিত। ছেলেরা তো আমাদের সাথে আছে, মেয়েদেরও এগিয়ে আসা উচিত। শুধু ক্লাস বর্জনই নয়, ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকেও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এদিকে 4 দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। এছাড়া বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে 6 দিনের বেশি সময় পার হলেও এখনো খোঁজ মেলেনি নিহত সোহাগী জাহান তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগের। পরিবারের দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোহাগকে তুলে নিয়ে গেছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এদিকে তনু হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ মিজানুর রহমান সোহাগের স্বজনরা। তাদের দাবি, গত 27 মার্চ রাত 1টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে একটি গাড়িতে করে সোহাগকে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশের সদস্য বলে পরিচয় দেন। 27 তারিখ রবিবার রাতে 1টার দিকে প্রশাসনের লোক আসার পরে আমার ভাইকে ওরা নিয়ে যায়। আমাদের মোবাইলগুলি ওরা জব্দ করে ফেলে। আমরা যখন জিজ্ঞেস করছি যে কেন, ওরা কিছু বলে না, বরঞ্চ আমাদেরকে আরো ধমক দিছে, যে বলছে বেশি কথা বললে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সবাইকে নিয়ে যাবে বলছে। মাকে অনেক রাগারাগি করছে, বলছে যে বেশি কথা বললে আপনার ছেলেকে কেস দিয়ে নিয়ে যাব, আর যদি এভাবে আপনারা নর্মালি কাউকে না শোনান তাহলে আমরা আপনার ছেলেকে কালকে 10টার মধ্যে দিয়ে যাব। আমার ছেলে যদি অপরাধী হয়ে যায়, এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই। তবে সোহাগকে আটকের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানালেন জেলার পুলিশ সুপার। তার বাবা এবং বোন এসেছিল, তো আমাদের আসলে আমাদের একটা জিডি হয়েছে গত 30 তারিখে বুড়িচং থানায়। তো এটাই আমাদের কোনো ইউনিট তাকে আমরা ধরি নাই এবং এ বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। এদিকে তনু হত্যার বিচার দাবিতে সিলেটে ধর্মঘট পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে তনু হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে আমরা সারা ক্যাম্পাসে আজকে ধর্মঘট পালন করছি। ধারাবাহিকভাবে কিছু আন্দোলন সংগ্রাম করব। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করব, আর পাশাপাশি আমরা আমাদের যে জোটগত অবস্থান সেখানে আমরা বসে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। দুপুরে চট্টগ্রামের চেরাগী পাহাড় থেকে একটি মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ও ধর্ষণ বিরোধী তারুণ্য মঞ্চ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে একাত্মতা প্রকাশ করে নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়।
এছাড়া রাজশাহী, যশোর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বিভিন্ন সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পহেলা বৈশাখে রাজধানী সহ সারা দেশে বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈশাখের অনুষ্ঠানে ভুবুজেলাও নিষিদ্ধ করা হয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রণালয়ে ব্রিফ করেন তিনি। সন্ধ্যা 6টার মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক খালি করে দেওয়া হবে বলেও জানান তিনি। সার্বজনীন উৎসব হিসেবে পয়লা বৈশাখে প্রতি বছর রাজধানীবাসীর সবচেয়ে প্রিয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও এর আশেপাশের এলাকা ঘিরে সব শ্রেণী পেশা ও নানা বয়সী নারী পুরুষের ভিড় থাকে লক্ষণীয়। তবে এত উৎসাহ উদ্দীপনার মধ্যেও গত বছর পয়লা বৈশাখের শেষ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যৌন হয়রানির শিকার হন কয়েকজন নারী। ফলে এবার পয়লা বৈশাখে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। টিএসসি, রমনা পার্ক ও কূটনৈতিক এলাকা সহ বর্ষবরণের এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভির আওতায় থাকবে এবং এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে। ভুবুজেলা এই বিকট আওয়াজের বাঁশি এটা নিষিদ্ধ হবে। আগুন ধরার সহায়ক কোনো কিছু নিয়ে এই সমস্ত পাবলিক প্লেসে কেউ যেতে পারবে না। পয়লা বৈশাখে বিকাল 5টার পর রাজধানী সহ সারা দেশে উন্মুক্ত স্থানে বর্ষবরণের সব অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যা 6টার মধ্যে টিএসসি, রমনা পার্ক সহ উন্মুক্ত স্থান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 5টার মধ্যে অনুষ্ঠান যেটা পাবলিক প্লেসে করে থাকেন সেগুলি শেষ করতে হবে। তো 6টার মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের রমনা পার্ক এবং অন্যান্য যেখানে মানুষ ভিড় করেন উৎসবের জন্য সেই সমস্ত জায়গা খালি করার ব্যবস্থা আমরা নেব। সারা দেশে নির্বিঘ্নে বর্ষবরণ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয় উত্তরাধিকারীরা পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত এক মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে এই রায় দেন। মামলার বিবরণীতে দেখা যায় 2014 সালের মার্চে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর শহীদুল হক চৌধুরী তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র রাখে। পরে শহীদুল হক মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী পুরো টাকা একাই ভোগ করতে চাইলে মৃত শহীদুলের প্রথম পক্ষের সন্তানরা টাকা দাবি করে মামলা করে। তবে নিম্ন আদালত রায় দিয়েছিল নমিনি যিনি তিনি সেই টাকা পাবেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার মৃত ব্যক্তির ব্যাংকে থাকা টাকা নমিনি নয় উত্তরাধিকারীরা পাবেন বলে রায় দিলেন আদালত। রাত 11টার সময় আরো থাকছে। ক্যাম্পাসে যে কোনো মূল্যে বহুতল ভবন নির্মাণ বন্ধের ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। জমির মালিকানার দালিলিক প্রমাণ রয়েছে বলে দাবি। ট্রাস্টের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উন্নয়ন সহ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু শীর্ষক শিক্ষামুখী কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ট্রাস্ট ও সাব কমিটির রিপোর্ট নিয়েও আলোচনা করা হয়। সভায় ট্রাস্টি শেখ ফজলুল করিম সেলিম, আইনমন্ত্রী আনিসুল হক সহ ট্রাস্টের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সকালে নিম্ন আদালতে সময় সংবাদকে এই কথা জানান তিনি। বেগম খালেদা জিয়া, আমরা আশা করতেছি যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা প্রসেস ইস্যু হয়েছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনারা লক্ষ্য করছেন যে যখনই তিনি কোর্টে আসেন কোর্টকে খুব সম্মান করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই আমরা আশা করতেছি 5 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা আছে। কোর্টে আসা তিনি জামিন নেবেন, এইটুকু আমরা বলতে পারি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানির জন্য 1 সপ্তাহ সময় মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত সমস্যার কারণে রিভিউ শুনানি পেছানোর জন্য 6 সপ্তাহ আবেদন করলে আপিল বিভাগ 1 সপ্তাহ সময় মঞ্জুর করেন। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য 29 মার্চ আবেদন করেন নিজামী। রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে 30 মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেন হায়দার বিষয়টি 3রা এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এই পরীক্ষা। 2352টি কেন্দ্রে অংশ নিয়েছে 12.5 লাখ শিক্ষার্থী। এবার শুরুতেই নেওয়া হয় এমসিকিউ অংশ, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি নেওয়া হয়েছে। এবার পরীক্ষার্থীদের মনোসংযোগে যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সে কারণে কোনো কেন্দ্রের ভেতরে প্রবেশ করেননি শিক্ষামন্ত্রী। পরীক্ষা শুরুর আগ মুহূর্ত, তাই যেন দম ফেলার ফুসরত নেই পরীক্ষার্থীদের। শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলাতে ব্যস্ত সবাই। নির্দিষ্ট সময়ে সারি বেঁধে পরীক্ষার্থীরা যখন হলে, তখন বাইরে রাজ্যের টেনশন নিয়ে অপেক্ষায় অভিভাবকরা। পরীক্ষা কেমন হচ্ছে একটু টেনশনও করছি, মনে মনে দোয়া করছি সুস্থ সুন্দরভাবে পরীক্ষা হোক, এটা আশা করি। আমার মেয়ের জন্য একা চাও না, আমি চাবো সব মেয়েরা যেন ভালো করো। যেহেতু প্রতি বছর এই প্রশ্নপত্র ফাঁস হয়, সেদিক দিয়ে কিছুটা আশঙ্কা তো অবশ্যই থাকে। বরাবরের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়েই শুরু পরীক্ষা, তবে নতুন পদ্ধতিতে। শুরুতে 40 মিনিট এমসিকিউ, পরে সৃজনশীল। তবে অনভ্যস্ততার কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের। অবজেক্টিভটা যদি আগে না দিয়ে সাবজেক্টিভের পরে দিত, তাহলে এটা বেশি বেটার হতো। পরীক্ষা নিয়ে যে ভীতিটা ছিল, সেটা প্রথম পরীক্ষা দেওয়ার পর ভীতিটা কেটে গেছে আল্লাহর রহমতে। নতুন সেটা একটু প্রবলেম হয়েছে, অনেকে ছাত্ররা একটু কয়েকটা লেট করে ফেলেছে। সিকিউটা অনেক ভালো ছিল, এমসিকিউটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। ওইটা কোশ্চেনটা আমাদের কাছে মনে হয়েছে হার্ড একটু। এদিকে রাজধানীর বিভিন্ন কলেজে গিয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী। তবে পরীক্ষায় যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিতে এদিন হলে প্রবেশ করেননি তিনি। পাশাপাশি প্রশ্ন ফাঁস রোধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগে সবচেয়ে বড় আশঙ্কা ছিল প্রশ্ন ফাঁস হওয়ার জায়গা, এটা ছিল ছাপাখানা, বিজি প্রেস। সেখানে আমরা নিশ্চিদ্র ব্যবস্থা নিয়েছি, কোনো সুযোগই নাই কারোর পক্ষে আর্ধেক করবার। আমরা নিরাপদে প্রশ্ন পৌঁছাতে পারতেছি। আর যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিরুদ্ধে খুবই তীব্রভাবে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন জনের পিছনে লেগে আছে, তারা কিছু করতে পারেন না। আমাদের বিরাট সময় পরীক্ষা, এটা অর্থহীন। তাকে যাচাই করে নিতে হবে যে সে প্রকৃত অর্থে এই জ্ঞানটা অর্জন করতে পারছে কিনা, যা এসএসসি লেভেলে কিংবা এইচএসসি লেভেলে হওয়া উচিত। সেই রকম একটা পদ্ধতি আমাদেরকে বের করতে হবে। গতবারের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 1.5 লাখ বেশি পরীক্ষার্থী। যেহেতু উচ্চশিক্ষার সিঁড়ি হিসেবে ব্যবহার হয় এইচএসসি পরীক্ষা, তাই এসব শিক্ষার্থীদের চাওয়া প্রশ্নপত্র ফাঁস রোধের পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে শান্ত রাখতে হবে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিও। আর তাই এই পরীক্ষার মাধ্যমে দেশের আসল মেধাবীরা উঠে এসে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন এসব পরীক্ষার্থীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি-20-র খবর। উত্তেজনায় ঠাসা ফাইনালে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে একমাত্র দল হিসেবে দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড টি-20 শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করে 9 উইকেটে 155 রান করে ইংলিশরা। জবাবে মার্লন স্যামুয়েলসের হার না মানা 85 রানে 4 উইকেট হাতে রেখেই জয়। বিশ্ব শিরোপা জয়ের আনন্দে মাতে ক্যারিবীয়রা। ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। ক্যারিবীয় স্পিনার স্যামুয়েলসের বাদ্রির ঘূর্ণিতে দলীয় 8 রানে 2 ওপেনার অ্যালেক্স হেলস ও জেসন রয়ের উইকেট হারায় তারা। এরপর চাপে পড়া দলের হাল ধরতে পারেননি অধিনায়ক মর্গান। তিনি আউট হন ব্যক্তিগত 5 রানে। পরে অবশ্য চতুর্থ উইকেট দুটিতে জো রুট ও বাটলার 61 রানে রান যোগ করে বিপদ সামাল দেন। বাটলার 22 বলে 36 রানে আউট হলেও দারুণ সব শটে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন জে রুট। শেষ পর্যন্ত রুটের 36 বলে 54 ও ডেভিড উইলের 21 রানে চড়ে 155 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 11 রানে 3 উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্যারিবীয়দের 2012 সালের ফাইনাল জয়ের
কারিগর স্যামুয়েলস আবারও নিজের যাচ্ছে না। ব্রাভোর সঙ্গে চতুর্থ উইকেটে 75 রান যোগ করার পাশাপাশি স্যামুয়েলস তুলে নেন ক্যারিয়ারের অষ্টম 50। এরপর উইলি 1 ওভারে 2 উইকেট তুলে নিলে আবারও ম্যাচ হেলে যায় ইংলিশদের দিকে। জয়ের জন্য ক্যারিবীয়দের শেষ ওভারে দরকার ছিল 19 রান। বেন স্টোকসের প্রথম 4 বলে 4টি 6 হাঁকিয়ে দলকে বিশ্ব শিরোপা এনে দিয়ে আবারও নেচে ওঠে ক্যারিবীয়রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনন্দবাজার এলাকায় অবস্থিত বাবুপুরা পুলিশ ফাঁড়ির গাছ কেটে বহুতল আবাসিক ভবন নির্মাণে অনড় রয়েছে গণপূর্ত বিভাগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, অনুমতি ছাড়া গাছ কেটে প্রথমেই অন্যায় করেছে গণপূর্ত বিভাগ। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে তাদের ভবন নির্মাণের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তারা। জমির মালিকানা প্রমাণের জন্য যথেষ্ট দালিলিক প্রমাণ রয়েছে বলেও দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। আনন্দবাজারের বাবুপুরা পুলিশ ফাঁড়ি স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো থানা না থাকার কারণে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই এই ফাঁড়িটির অনুমোদন দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেই প্রয়োজনীয়তাকে মারিয়ে গণপূর্ত বিভাগ নিয়েছে নতুন উদ্যোগ। রাতের আধারে কেটে নিয়েছে এই ফাঁড়ির 10 থেকে 12টি গাছ। এই সবকিছুরই উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের বরাদ্দকৃত জায়গাতেই নির্মাণ হবে পুলিশের বহুতল ভবন। তারা নিরাপত্তা দিতে গিয়ে তারা যদি বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে, রক্ষক আসলে ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সেই ভক্ষককে উচ্ছেদ করার দায়িত্বটা ছাত্ররা নেবে। তো তারা কিভাবে বিশ্ববিদ্যালয় অনুমতি ব্যতি রেখে, আর সর্বোপরি অনুমতি বা অনুমতি না নেওয়াটা প্রশ্ন না, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে এত একটা স্ট্রাকচার করবেন এবং গাছ নির্ধারণ করবেন, সেটি আমরা কোনোভাবে সাধারণ ছাত্র হিসেবে মানতে পারি না। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এক কাতারে আন্দোলনে নেমেছে শিক্ষক শিক্ষার্থীরা। 17 জানুয়ারি 1961 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নরের সভাপতিত্বে তৎকালীন উপাচার্য, মুখ্য সচিব সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বন্টনকৃত জমির দালিলিক প্রমাণ অনুযায়ী বাবুপুরা পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকা বিশ্ববিদ্যালয়ের। আমি আশা করব যে উদ্দেশ্যে এই জায়গাগুলো দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই জায়গাগুলো ব্যবহৃত হবে। সেখানে আবাসিক ভবন নির্মাণ বা অফিস ভবন নির্মাণ করাটা সঠিক হবে না। এদিকে এই ঘটনার সূত্র ধরে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও পুলিশ কমিশনারের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। গাছ কাটা বিল্ডিংটা করছে পিডব্লিউডি, সরকারের কোনো বিল্ডিং পুলিশ বিভাগ করে না, এটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট করে। এটি কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নেই গাছটি পিডব্লিউডি কেটেছে, এইখানে ডিএমপি বা পুলিশের কোনো ভূমিকা নেই। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি আস্তানার সন্ধানের ঘটনায় ব্যারিস্টার শাকিলা সহ 33 জনের বিরুদ্ধে চার্জশিট। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সাভারের চামড়া শিল্প নগরীতে 40 থেকে 50টি ট্যানারি চালুর মতো সরকারের প্রস্তুতি আছে বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অবিলম্বে হাজারীবাগ থেকে ট্যানারি সরাতে হবে। গুটি কয়েক মানুষের স্বার্থ রক্ষার জন্য কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করা যাবে না। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের 4র্থ জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কোটি কয়েক লোকের স্বার্থ সংরক্ষণের জন্য আমি কোটি কোটি মানুষের জীবন বিপন্ন করতে পারি না। আজকে আপনারা দেখাচ্ছেন চামড়া পচে যাচ্ছে, সরকার প্রস্তুত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমরা 40 থেকে 60টি মিল কারখানা চালু করার মতো অবস্থানে আমরা এখন রয়েছি। আমি বলতে চাই, ইমিডিয়েটলি হাজারীবাগ থেকে কারখানা সরাতে হবে, এর কোনো বিকল্প নেই। যে ওখানে মিল স্থাপন করছেন, যিনি চালু করবেন, তিনি যখনই গ্যাসের জন্য আবেদন করবেন, এই মুহূর্তে গ্যাসের জন্য আবেদন করলে তিনি গ্যাস পাবেন, এই মুহূর্তে বিদ্যুতের জন্য আবেদন করলে তিনি বিদ্যুৎ পাবেন। যতই প্রভাবশালী হোক, খাদ্যে ভেজাল মেশালে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শকদের এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, খাদ্য পরিদর্শকদের সততার সঙ্গে কাজ করতে হবে।
খাদ্যে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, ফরমালিন বা ভেজাল মিশ্রণ, অনিরাপদ দ্রব্যের মোড়ক ব্যবহার ও বিভ্রান্তিমূলক লেবেলিং এর কারণে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ফলনের সময় বিভিন্ন ধরনের রাসায়নিকের অতিমাত্রায় ব্যবহারের কারণে খাদ্যের গুণাগুণও নষ্ট হচ্ছে। অন্যদিকে অনিরাপদ পশুখাদ্যের কারণে পরোক্ষভাবে তার প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যে। আর এসব কিছুর ফলেই স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে দিন দিন। বাংলাদেশ সরকারের 2021 সালের লক্ষ্যমাত্রা এবং 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুষম ও নিরাপদ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে 18টি মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয় রেখে জারি করা হয় নিরাপদ খাদ্য আইন 2013। ইন্সপেক্টর যদি ভুল করে বা অনৈতিক কোনো কাজ করে সেটার বিরুদ্ধে অ্যাকশন কে নিবে? সুতরাং সেই অথরিটিটাও কিন্তু আমার মনে হয় যে এই অধিদপ্তরে থাকা প্রয়োজন। শুধুমাত্র খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়াই নয়, নতুন আইন অনুযায়ী জোর দিতে হবে খাদ্যের মান উন্নয়ন এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রেও। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ। অন্তত টপ 5 ম্যানুফ্যাকচারার যারা এগুলো করছে তাদেরকে ধরে নিয়ে আসেন, তাদেরকে জেলে ঢুকান। আর্থিকভাবে কিংবা অন্য কোনোভাবে যে কোম্পানি যে ব্যক্তি যত শক্তিশালী হোক জেলে আমরা দেখতে চাই। খাওয়ার যে সমস্ত ফিড যে সমস্ত যারা নাকি উৎপন্ন করে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যারা, তাদের কিন্তু আমরা ছাড়বো না। কি উপকরণ তারা ব্যবহার করে সেটাও কিন্তু আমাদের ইন্সপেক্টরদের বিবেচ্য বিষয়। আওয়ামী লীগ দলীয় মালিক না বিএনপি দলীয় মালিক সেটা বিবেচ্য বিষয় না। কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না যদি মান অনুযায়ী তারা খাদ্য উৎপাদন না করে। জনগণের চাহিদা অনুযায়ী সেরকম খাদ্য নিরাপত্তা দিতে চাই, এটা জনগণের সাংগঠনিক অধিকার। পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব ল্যাবরেটরি স্থাপন সম্পন্ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি আস্তানা পাওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনের দায়েরকৃত মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের 33 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব। রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রুহুল আমিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন। মামলার দায়েরের পর থেকে র্যাব এ মামলা তদন্ত করছে। তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর 3 আইনজীবী সহ 33 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। মামলাটিতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে 83 জনকে। এর আগে গত 20 মার্চ বাঁশখালীতে জঙ্গি আস্তানা সন্ধান পাওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনের অপর মামলায় 28 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল র্যাব। জাতীয় চলচ্চিত্র দিবস 2016 উপলক্ষে রাজধানী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রের পোস্টার, প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি, স্থিরচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যায় আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী সেসব চলচ্চিত্রের স্থিরচিত্র ঘুরে ঘুরে দেখেন তারা। পাশাপাশি সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান দুরবস্থা ও এ থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাক সহ গুণী চলচ্চিত্র নির্মাতারা। এছাড়াও বাংলাদেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আহ্বান জানান তারা। প্রতিষ্ঠার বিলটি এনেছিলেন, আমি বিলটি পাশ হয়েছিল। সিনেমা হলের সংখ্যা মাত্র 342। কাল শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে সিপিএম ও কংগ্রেস জোটকে হারিয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। তবে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী নির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন। অন্যদিকে আসামে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে আভাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণের প্রথম দিন সোমবার পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর 18টি আসনে ভোট নেওয়া হবে এবং 11 এপ্রিল প্রথম পর্বের দ্বিতীয় দিনে 31টি আসনে ভোট হবে। আসামে 2 দফায় বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে 65টি আসনে ভোট নেওয়া হবে। বাকি 61টি আসনে ভোট নেওয়া হবে আগামী 11 এপ্রিল।
নারী টি-20 বিশ্ব আসরের খবর। প্রথমবারের মতো নারী টি-20 বিশ্ব আসরের শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 148 রান গড়ে অস্ট্রেলিয়া, যা নারী বিশ্ব আসরের ইতিহাসে এখন পর্যন্ত ফাইনালের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ম্যাথিউস ও টেইলরের টুর্নামেন্ট সেরা জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা। কোনো পরিবর্তন ছাড়াই একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামে দুদল। তবে এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি অজিদের। দলীয় 15 রানেই ওপেনার অ্যালিসা হেলিকে হারায় তারা। কিন্তু এরপর ভিলানি আর ল্যানিং এর ব্যাটে জমে ওঠে খেলা। স্কোরবোর্ডে দুজনে মিলে যোগ করেন 77 রান। এরপর ব্যক্তিগত 52 রান করে আউট হন ভিলানি। অন্য পাশে পেরিকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক মেগ ল্যানিং। শেষ পর্যন্ত ল্যানিং এর 52 ও পেরির 28 রানে ভর করে বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ 148 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিং এর শুরুটা দুর্দান্ত করে ক্যারিবীয়রা। দুই ওপেনার ম্যাথিউস ও টেইলর মিলে গড়েন 120 রানের অসাধারণ জুটি, যা টি-20 ইতিহাসে ওপেনিংয়ে ক্যারিবীয় নারীদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ম্যাথিউস নিজের ক্যারিয়ার সেরা 66 রান তুলে আউট হবার পর টেইলর 59 রান করে ফিরলেও ততক্ষণে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে ক্যারিবীয়রা। শেষে ডটিন ও কুপার মিলে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ঐতিহাসিক এক জয়। For the first time in their history, have won the women's ICC World T20 title. And look at Darren Sammy and the men's team. So good to see them out there enjoying. রাত 11টার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টাকা ছিনতাই করতে নারায়ণগঞ্জে নিয়ে হত্যা করা হয় দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানকে। ধারণা পুলিশের। কর্মস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে দাফন। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন। পহেলা বৈশাখে বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজানো যাবে না ভুবুজেলা। মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি নয়, পাবেন উত্তরাধিকারী, হাইকোর্টের রায়। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিয়েছে 12.5 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। এবং ইংলিশ দুর্গ চূর্ণ করে নেচে উঠল ক্যারিবীয়রা। স্যামুয়েলস ব্রাথওয়েট বিরুদ্ধে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব টি-20 শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.com আর সঙ্গে থাকুন সময়।